ভ্রমণ যেন রক্তে মিশে গেছে, তাই বাড়ি বসে থাকাটা নেহাতি বোকামি বলেই মনে হয়। তাই আবারও বেরিয়ে পড়েছিলাম লাল মাটির দেশ ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে খোঁজ দেব ঝাড়গ্রামের অফবিট এমন এক জায়গার, যেখানে থাকার জন্য রয়েছে পাহাড়ের কোলে সুন্দর একটা রিসর্ট, যেখানে সকালের ঘুম ভাঙবে ময়ূরের ডাকে। বা আপনি চোখ খুলে বাইরে বেরিয়ে আসলেই হয়তো দেখতে পাবেন রিসর্টের মধ্যেই ঘোরাঘুরি করছে ময়ূর। আর দুপুরের খাবারে থাকছে শাল পাতায় মোড়া সুস্বাদু সমস্ত খাবার দাবার, যা খেয়ে আপনার মন ভরে যাবে। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে ওপরে উঠে যেতে পারেন রিসর্টের পেছনের পাহাড়টিতে, যেখান থেকে এই কাকড়াঝোড়ের দারুণ সুন্দর একটা ভিউ পাবেন। এই রিসর্ট থেকেই একটা গাড়ি ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন লাল জল গুহা, সুদান ফরেস্ট আর তালবেরিয়া লেক। এই সমস্ত গল্প নিয়ে আজকের পর্ব, তাহলে শুরু করা যাক। সুপ্রভাত সকলকে, একটা নতুন সকালে একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ঠিক সকাল 6:45, আর আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকে কিন্তু 12871 তিতলিগড় ইস্পাত এক্সপ্রেসে করে আমরা পাড়ি দেবো একটি অফবিট সুন্দর জায়গাতে। আমাদের এই ইস্পাত এক্সপ্রেস কিন্তু ছাড়বে সকাল 6:30টাতে, আর এটা গালুডিতে গিয়ে পৌঁছাবে সকাল 9:30টার সময়। ঝাড়গ্রামের এই কাকড়াঝোড় যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে রয়েছে একাধিক ট্রেন, যেটা করে আপনি গালুডি স্টেশন বা ঘাটশিলা স্টেশন নামতে পারেন। তবে কাকড়াঝোড় থেকে ঘাটশিলা স্টেশনের দূরত্ব অনেকটাই কম। ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় সকাল 10:30 মতো বাজে, আর আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে এসে পৌঁছে গেছি গালুডিতে। আমাদের রিসর্টে যাওয়ার গাড়ি কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছে। চলো গিয়ে উঠে পড়ি আর বেরিয়ে পড়বো রিসর্টের উদ্দেশ্যে। আর রিসর্টে যাওয়ার পথে কিন্তু ঘুরে দেখে নেবো কিছু সাইট সিন। আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রামের একটি বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে লাল জল গুহাতে। এই লাল জল গুহাতে যেতে গেলে কিন্তু ওপরে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ট্রেক করে আপনাদেরকে উঠতে হবে, দারুণ একটা অ্যাডভেঞ্চার কিন্তু হবে। যেটা শুনলাম, এই গুহাতে কিন্তু একজন সাধু থাকতেন, আর সেই সাধু এতটাই জাগ্রত ছিল এবং এতটাই সাহসী ছিল যে তার কাছে নাকি থাকতো একটি বাঘ। সবাই বলছে কেন নাকি সাধুটা বাঘ পুষতো, যদিও তিনি এখন নেই। আর শুধু তাই না, এই গুহাটার সাথে কিন্তু প্রাগৈতিহাসিক একটা যোগ রয়েছে, কারণ এই গুহাতে নাকি সেই প্রাচীন দিনের মানুষের সেই হাতে যে আঁকা হতো না, সেই আঁকা কিন্তু রয়েছে গুহার ভেতরে। এই দেখুন, এই হচ্ছে সেই গুহা যেখানে নাকি বসে সেই সন্ন্যাসী ধ্যান করতেন। দেখুন, এই রাস্তাতে উঠে এসে আমরা তো গেলাম এই সামনে গুহাতে। এই রাস্তাটা কিন্তু আরো উপরের দিকে উঠে গেছে। চলুন আরেকটু উপরের দিকে যাওয়া যাক, তাহলে আরো কিন্তু একটা ভালো ভিউ পাওয়া যাবে। বেশ অ্যাডভেঞ্চার লাগছে কিন্তু। চলুন, বড় মানুষের ক্ষেত্রে কিন্তু এই গুহার ভেতর ঢোকা কিন্তু ভীষণ মুশকিল। জানি না সাধু কিভাবে ঢুকে যেতেন ভেতরে। তো চলুন আমিও যাওয়ার চেষ্টা করি, যতটা যাওয়া যায় আর কি। তো রাস্তাটা বুঝতে পারছেন কতটা সরু, দেখা যাক। এইভাবে তো ঢোকা যাবে না, ঢুকতে হলে এইভাবে ঢুকতে হবে। কিন্তু কেমন লাগছে? ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে। তবে আমি বলবো যারা এখানে আসে তারা এখানে ট্রাই করবে না, কারণ তাদের তোমরা পারবে না করতে। আমরা চেষ্টা করেছি অনেকটা, তাই এসছি, উঠে চলে এসছে প্রায়। বল কেমন লাগলো? দারুণ দারুণ। তো এই গুহাটার ভেতর যে সাধু থাকতো এটা কিন্তু না, এই গুহাটার সাথে কিন্তু রয়েছে একটা প্রাগৈতিহাসিক যোগ। এই গুহার ভেতর একসময় নাকি আদিম মানুষেরা পর্যন্ত থাকতো। লোকমুখে যেটা শুনলাম, এই গুহার ভেতরে একদম যদি ভেতরের দিকে ঢুকে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই আদিম মানুষের সেই পাথরের গায়ে যে আঁকতো সেই আঁকাগুলো কিন্তু রয়েছে। তবে এটা এখন দেখা যাবে না, যেতে হলে কিন্তু একদম ভেতরের দিকে গেলে হয়তো দেখা যাবে। আর যেটা মনে হচ্ছে গভীর, আগে হয়তো এই গুহাটা এতটা নিচু ছিল না, আস্তে আস্তে গুহাটা চেপে যাচ্ছে আর নিচের দিকে।
এটা হয়তো আরেকটু বড় ছিল, হয়তো, এটা আমার মতে। কি সুদীপ, তাই তো মনে হয় নাকি? একটু বড় ছিল, এতটাও মানে সরু ছিল না। একদম সেটাই, কারণ কি এখানে ঠিকভাবে দাঁড়ানো বা বসার মতন কিন্তু পজিশন নেই। আর যেহেতু এখানে অনেক নিদর্শন পাওয়া, মানে লোকমুখে শোনা যাচ্ছে অনেক নিদর্শন ছিল, তো একটা ধারণা হয় যে এই জায়গাটা আগে আরেকটু বড় ছিল, আস্তে আস্তে চেপে যাচ্ছে জায়গাটা। আমি আর প্রীতম দা ঢুকিনি, দেখুন এদিকে বিপ্লব দা ঢুকেছে। বিপ্লব দা হাই করে দাও। আর এদিকে দেখুন সুদীপ ঢুকেছে। হ্যালো। মানে তবে আমরা চারজন মিলে ঢুকেছি, সবাই ঢুকে বলছিল, অনেকে ঢুকতে গিয়েও ফিরেছে। আমরা চারজন মিলে মোটামুটি ট্রাই করতে করতে ফাইনালি ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢোকার পরে ভেতরের অনুভূতিটা একটু আলাদা, যেমন ভয়ঙ্কর তেমন খুব এক্সাইটমেন্ট থাকবে। আর ভেতরটা হতে আমরা এতটা ভেতরে রয়েছি, ভেতরে কিন্তু গরম হচ্ছে না, ভেতরে ঠান্ডা রয়েছে। কিন্তু পাথরের ভেতরটা ভেতরে ঠান্ডা রয়েছে। তো দারুণ একটা অভিজ্ঞতা করলাম কিন্তু ওই গুহার ভেতরে। চলুন না, বাতাসে বসন্তের ছোঁয়া, আর বসন্তকাল মানেই হচ্ছে পলাশ ফুল। আমরা লালজল গুহা দেখে একটা রাস্তায় একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। সেই জায়গার চারিদিকে চোখ পড়লেই খালি দেখছি লাল হয়ে আছে, মানে লাল পলাশ ফুল ফুটে আছে। দেখুন ওই পেছনের জায়গাটাতে সবাই গেল, ওখানে দেখুন পুরো একটা পলাশের বাগান। চলুন যাওয়া যাক। আমি চিনি বলবো না একদম, কে চিনেছে দেখবো আগে। আমাদের সাথে আসছে না, মানে পলাশকে নিয়ে ঠিক আসছে না। চারিদিকে এত পলাশ গাছ দেখে আমাদের সবার মনে একটাই গান মনে আসছে, সেটা পলাশের বোন পালাবো পালাবো মন, বৃন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বদরে পিরিতির ফুল ফুটে, আরে বদরে পিরিতির ফুল ফুটে। ঝাড়গ্রামে শালের জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তালবেরিয়া লেকের দিকে। আমরা কিন্তু ঝাড়গ্রাম ছেড়ে এখন চলে এসেছি বাঁকুড়াতে, আর দাঁড়িয়ে রয়েছি তালবেরিয়া লেকের সামনে। এই দেখুন আমার পেছনে কি সুন্দর লাগছে এই তালবেরিয়া লেক। আর এই তালবেরিয়া লেকে আপনারা যদি চান তাহলে কিন্তু বোটিংও করতে পারেন। ওই দেখুন দূরে সমস্ত বোট দাঁড়িয়ে রয়েছে, অনেকে বোটিং করছে, তবে আমাদের সময়ের অভাবের জন্য আমরা বোটিং করব না। আপনারা চাইলে কিন্তু বোটিং করতে পারেন আর এই সুন্দর লেকের মজা নিতে পারেন। আর তাছাড়া যেহেতু বসন্তকাল, পলাশ তো থাকবেই, মানে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তো পলাশ তো দেখতে পাবেনই। তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর লেকে বোট রাইড করে মজা নিতে পারবেন বসন্তকালের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আগুন রঙা পলাশ, দারুণ লাগছে। আপনারা যদি এই লেকে বোট রাইড করেন তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি খরচা পড়বে হচ্ছে 50 টাকা করে, যদি আপনাদের বড় গ্রুপ থাকে তাহলে। আর যদি 2-4 জনের গ্রুপ থাকে তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি 100 টাকা করে খরচা পড়বে। তালবেরিয়া লেক ঘুরে আমাদের গাড়ি এখন যাচ্ছে সুদান ফরেস্টের দিকে, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য শুনছি ভীষণ সুন্দর। আমরা এখন এসে দাঁড়িয়েছি সুদান ফরেস্টের ওয়াচ টাওয়ারে। আর এই ওয়াচ টাওয়ার থেকে দেখুন কি সুন্দর ফরেস্টটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ, অসাধারণ, সত্যি সুন্দর লাগে। আর মনে হয় দূরে ওই দেখা যাচ্ছে তালবেরিয়া লেক, আমি ঠিক শিওর বলতে পারবো না, ওইখানে যে জলাশয়টার মতো আছে ওটাই মনে হচ্ছে তালবেরিয়া লেক। আমরা কিন্তু এখন রয়েছি এই সুদান ফরেস্টের ভেতরে, আর চারিদিকে দেখুন পুরো শাল গাছের ভর্তি, মানে পুরো জায়গাটা শাল গাছের জঙ্গল, দারুণ লাগছে, কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তবে এখানে কিন্তু ভোরের দিকে আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রকমের প্রচুর ধরনের পাখি কিন্তু আপনাদের চোখে পড়বে, দারুণ অভিজ্ঞতা হবে। রিসর্টে যাওয়ার পথে হঠাৎ করে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম, দেখুন কি রয়েছে সামনে, লাইভ দেখো, আহারে অপূর্ব। আমরা কিন্তু সবে এসে নামলাম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে, আর এই ক্যাম্পটা কিন্তু ভীষণ সুন্দর, দেখুন একবার জাস্ট, এই দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় আর মাঝখানে কটেজগুলো রয়েছে, এদিকে কিছু কটেজ রয়েছে, আর এদিকে দেখলাম টেন্ট রয়েছে, এগুলো সিঙ্গেল টেন্ট রয়েছে, আর ডবল টেন্ট কিন্তু ঠিক ওই দিকটাতে রয়েছে। শটে আস্তে আস্তেই পেয়ে গেছি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস, লেবুর শরবত। এতটা জার্নি করে এসে এই লেবুর শরবতটা কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। আমরা কিন্তু সেই সকালবেলা নেমেছি 10:30টার সময় গালুরি স্টেশন,
আর তারপর সমস্ত সাইট সিন করে এসে আমরা সবে এই 4টের সময় রিসর্টে ঢুকলাম। এই দেখুন এখানে একটা ছোট মতো ওয়াচ টাওয়ার টাইপ করেছে, যেখানে বসে সন্ধেবেলার আড্ডাটা কিন্তু আপনাদের জমে যাবে। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু বনফায়ার হয় রাত্রেবেলায়, ঠিক এই জায়গাটাতে কিন্তু আমাদের বনফায়ার হবে। আর আমরা এখানটাতে পুরো গোল করে বসে চুটিয়ে আড্ডা দেবো। তো চলো, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেয়ে আসি, তারপর তোমাদেরকে এই রিসর্টটা পুরো ভালো করে ঘুরে দেখাচ্ছি, তার সাথে কিন্তু রুমগুলোও দেখাচ্ছি। আমরা কিন্তু বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চটা দেখুন কি সুন্দর করে শাল পাতাতে সাজিয়ে দিয়েছে। এখানে দিয়েছে ডাল দিয়েছে, এই দেখুন ডাল দিয়েছে, এখানে দিয়েছে মাছ, এখানে দিয়েছে মাছ, তাও কি এই দেখুন শাল পাতার বাটিতে, ঠিক আছে, সুন্দর করে শাল পাতার বাটি বানিয়ে সেখানে দিয়েছে। আর এইখানে দিয়েছে ডিম কারি, এখানে দিয়েছে একটা ফুলকপির তরকারি, আর দিয়েছে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, উচ্ছে ভাজা দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে একটা লেবু। তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমরা যেখানে খেতে বসেছি সেই জায়গাটা দেখুন, খেতে খেতেই দেখা যাচ্ছে সুন্দর পাহাড়, আর তার মাঝখানে এরকম সুন্দর সমস্ত কটেজ, দারুণ লাগছে। কিন্তু এই কাকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্পে কিন্তু আপনাদের চাইলে কিন্তু কটেজও পেয়ে যাবেন, তার সাথে কিন্তু টেন্টও পেয়ে যাবেন, সিঙ্গেল টেন্টও পেয়ে যাবেন, ডাবল টেন্টও পেয়ে যাবেন। এখানে কিছু সিঙ্গেল টেন্ট রয়েছে, দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে সিঙ্গেল টেন্ট। তবে এই সিঙ্গেল টেন্টে শুধু সিঙ্গেল না, আপনারা চাইলে কিন্তু দুজন যদি আসেন আরামে কিন্তু এটার ভেতরে দুজন আপনারা শুয়ে পড়তে পারবেন। তো চলুন এবার ডবল টেন্ট যেগুলো আছে সেই ডবল টেন্টটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু বড় ডাবল টেন্ট। এই দেখুন, ঢুকে কিন্তু এখানে এরকম বড় সাইজের একটা বেড রয়েছে, তার সাথে রয়েছে কুলার রয়েছে, টেবিল রয়েছে, আর দেখুন বিশাল বড় সাইজের কিন্তু টেন্ট। আর শুধু তাই না, এখানে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। এই দেখুন, এখানে রয়েছে কিন্তু আপনাদের অ্যাটাচ বাথরুম। তবে বাথরুমটা বাকি কটেজের বাথরুমগুলোর মতো, তাই আর ভেতরে গিয়ে দেখালাম না। চলুন ক্যাম্পের পর আপনাদের এবার ঘুরিয়ে দেখায় কিছু কটেজ। এই কটেজগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এই কটেজগুলোতে একটা যেটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা কটেজের যে রুম রয়েছে সেই প্রত্যেকটা রুমের নাম কিন্তু আলাদা আলাদা, মানে এক একটা রুমের নাম এক এক রকমের। তো চলুন আপনাদের কটেজগুলো দেখাই। দেখুন এই কটেজটার নাম হচ্ছে বিরসা। আর ঢুকে এরকম বড় সাইজের একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু 2 থেকে 3 জন আরামে আপনারা শুয়ে পড়তে পারবেন। এদিকে ফ্যান রয়েছে, এসি রয়েছে, তো গরমকালে আসলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা বাথরুম রয়েছে, মানে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। শীতকালের জন্য কিন্তু দেখুন এখানে রয়েছে গিজারের ফেসিলিটিও। তো দেখাবো আরেকটা জিনিস। আর এই রুমের মধ্যে বসে বসেই কিন্তু আপনারা এই জানলা দিয়ে সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন মশার জন্য জাল লাগানো আছে, এছাড়াও কিন্তু এখানে বসে আপনারা কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য, পুরো রিসর্টের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। যে কটেজের রুমটা আপনাদের দেখালাম সেই রুমের নামটা হচ্ছে বিরসা। আর তার পাশে যে রুমটা রয়েছে সেটার নাম হচ্ছে কানু। আর তার পাশে রয়েছে সিধু। প্রত্যেকটা কটেজ কিন্তু খুব সুন্দর, মানে খুব কালারফুল কটেজ। আর কটেজের বাইরেটাও কিন্তু বেশ সুন্দর। তার কটেজ থেকে বেরোলে পেছনে দেখা মিলবে এত সুন্দর একটা পাহাড়ে, দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর দেখেছেন। কালকে সকালবেলা যখন ঘুম ভাঙবে কাউকে কোনো অ্যালার্মের দরকার হবে না। আমাদের কিন্তু কালকে সকালে ঘুম ভাঙতে চলেছে সুন্দর সুন্দর সমস্ত পাখিদের ডাকে। কি সুন্দর এখানকার পরিবেশ, দারুণ লাগছে, জাস্ট দারুণ। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই রিসর্ট জেগে উঠলো তার মায়াবী রূপে, আর শুরু হলো বনফায়ার সাথে শাল পাতার চিকেন। ঘড়ির কাঁটায় এখন কিন্তু প্রায় 7টা মতো বাজে, আর এই যে শুরু হয়ে গেছে আমাদের বনফায়ার। এখানে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা আছে, মানে আমাদের কলকাতায় এখন যেরকম মানে একটু গরম আছে সেটা কিন্তু না, এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। আর এখানে বসে এরকম আগুনের পাশে বসে
দারুণ একটা লাগছে কিন্তু। তারপরেই শুরু হবে হচ্ছে আমাদের শাল পাতায়, তাই তো? শাল পাতায় চিকেন। আমার কিন্তু জীবনে এই প্রথমবার শাল পাতা চিকেন খাওয়া হবে। অনেক ক্যাম্পে গেছি, ম্যাক্সিমাম ক্যাম্পে দেখেছি বারবিকিউ করে, কিন্তু এই শাল পাতা চিকেন কিন্তু একটা নতুনত্ব। যাই হোক, এই রকম সুন্দর পাহাড়ের কোলে একটা রিসর্টে বসে শাল পাতা চিকেন যদি খেতে চান তাহলে কিন্তু এই রিসর্টেই আপনাকে আসতে হবে। এই যে চলে এসছে কিন্তু আমাদের গরম গরম শাল পাতার চিকেন। চলো ট্রাই করি। দারুণ খেতে। এতদিন বারবিকিউ খেয়েছি, তাই বলবো বারবিকিউর থেকে কিন্তু এই শাল পাতার চিকেনের টেস্ট আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দারুণ দারুণ। সকালের দিকে এই রিসর্টটা যেরকম সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্যে, সেরকম কিন্তু রাত্রিবেলা এই চারিদিকে সুন্দরভাবে লাইট ফাইট জ্বালিয়ে সুন্দরভাবে কিন্তু সেজে ওঠে এক মায়াবী রূপে। দেখুন কি সুন্দর লাগছে আমাদের এই রিসর্টটা রাত্রিবেলা, দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। দেখুন জাস্ট, ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে রাত্রি 10টা, আর আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে। আর ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর তার সাথে চিকেন কারি। তো চলো ঝটপট ডিনারটা করে নিই। এখানে কিন্তু আপনারা ভাত ছাড়া রুটিও নিতে পারেন, যেমন আমরা ভাত নিয়েছি, যে ভাত আর চিকেন কারি। আপনারা কিন্তু চাইলে রুটিও নিতে পারেন, ভাত রুটি দুটোই পেয়ে যাবেন রাত্রেবেলা। আর যদি রুটি নেন তাহলে কিন্তু আপনারা ডাল পাবেন না, তার সাথে পাবেন শুধু আলু ভাজা আর চিকেন কারি। আর যদি ভাত নেন তাহলে কিন্তু ভাতের সাথে ডাল পাবেন, আলু ভাজা পাবেন আর চিকেন কারি পাবেন। গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। কালকে রাতের দুর্দান্ত একটা ঘুমের পর সকালে উঠে পড়েছি, আর উঠতে না উঠতেই চলে এসছে কিন্তু আমাদের সকালবেলার চা। এই যে পেয়ে গেছি একদম সকালের চা। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম যদি হাতের চা পেয়ে যাওয়া যায়, আর তার সাথে এরকম সুন্দর প্রকৃতিতে, দেখুন এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে এরকম যদি সকালের চা পাওয়া যায়, দিনটাও জমে যাবে। আহা। এখন কিন্তু আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর আমাদের ব্রেকফাস্টে আজকে দিয়েছে লুচি, এখানে একটা সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ, পেঁয়াজ, আর সাথে রয়েছে সুজির হালুয়া। তো চলো খাওয়া দাওয়া সেরে কিন্তু প্ল্যান আছে এই পেছনে যে পাহাড়টা রয়েছে এই পাহাড়ের ওপরে উঠবো। আর যেটা শুনেছি ওই পাহাড় থেকে কিন্তু নিচের ভিউটা দারুণ দেখতে লাগে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। আর এই সামনের রাস্তাটা দিয়ে যেতে হবে পাহাড়ের দিকে। এই যে ঠিক এই যে এইদিকে যা পাহাড়টা দেখা যাচ্ছে, এই দেখুন এইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়েই কিন্তু আমরা উঠবো। তো চলুন ওপরে ওঠা যাক। আর ওপর থেকে নিচের ভিউটা কীরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ের একদম নিচের জঙ্গলটাতে, আর এই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি পাহাড়ের ওপরে। আর তার সাথে আরেকটা জিনিস দেখাবো, আমাদের ক্যাম্প থেকে গাইড যে দিয়েছে, দেখুন গাইড হিসাবে কারা এসছে দেখুন একবার। এই দেখুন এখানে একজন, ওই দেখুন দেখছেন, এরা কিন্তু আমাদের পুরো গাইড করে একদম পাহাড়ের ওপরে নিয়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে পড়েছি, আমাদের সাথে সাথে কিন্তু এরাও দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা যেই ওঠা শুরু করলাম এরাও শুরু করছে। আমরা কিন্তু প্রায় অনেকটাই ওপরে উঠেছি, কিন্তু এই ওপরে উঠে দেখছি যে রাস্তাটা কিন্তু ওপরের দিকে একটু খারাপ আছে। তো আর আমাদের হাতের টাইম কম, কারণ আমাদের ট্রেন ধরতে হবে, ঠিক আছে, ট্রেন ধরে বাড়ি যেতে হয়। তো তার জন্য আর বেশি ওপরে উঠবো না। এখান থেকে কিন্তু এখান থেকেও ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। আর একদম যদি টপে যাই, সেই টপে তো আরও ভালো ভিউ আসবে। আর সবথেকে বেশি অ্যাডভেঞ্চার লাগছে এটাই যে চারিদিকে কিন্তু পুরো ঘন জঙ্গল, চারিদিকে পুরো ঘন জঙ্গল, আর তার মাঝখানে রাস্তা ধরে সরু রাস্তা, মানে পাহাড়ে এরকম ঢাল বেয়ে ওপরে ওঠার মজাটা কিন্তু অন্য রকম লাগছে। তবে ইচ্ছা আছে পরের বার যেদিন আসবো, মানে আমার এই ক্যাম্পটা কিন্তু খুব ভালো লেগেছে, বড় আরেকবার আসবো এই ক্যাম্পে, তখন কিন্তু এই পুরো উপরটাতে উঠবো। এটা আমি এখন থেকে ঠিক করলাম, ওপরতে উঠবো। এই রিসোর্টের সব থেকে যে জায়গাটা বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই মাচাটা। দেখুন একবার জাস্ট, এই দেখুন ওপরে উঠলে এই হচ্ছে কি সুন্দর, দেখুন এই মাচাটা। এই মাচার ওপর উঠে যদি আপনারা সন্ধ্যের আড্ডা দেন না, সন্ধ্যের আড্ডাটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে যাবে, দারুণ কিন্তু।
আর এই মাচার ওপর দাঁড়ালে আপনি কিন্তু এই পাহাড়ের খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া পাবেন। আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল এই কাকড়াঝড় ঝিনুক ক্যাম্পে 2 রাত 3 দিন। আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। তো আপনারাও যদি চান এই বর্ষায় কিংবা কোনো একটা দিন 2-3 দিনের প্ল্যান করে কোনো একটা অফবিট জায়গায় ঘুরতে, তাহলে কিন্তু চলে আসতে পারেন এই কাকড়াঝড়ের ঝিনুক ক্যাম্পে আর উপভোগ করতে পারেন পাহাড়ের কোলের এই সুন্দর প্রকৃতিকে। দারুণভাবে কাটিয়েছি কিন্তু আমরা 2 দিন। তো চলুন জেনে নেব আপনারা যদি আসেন তাহলে কিভাবে বুকিং করবেন, কত টাকা কি খরচা পড়বে। তো চলুন দাদার কাছ থেকে শুনে নিই। এই যে আমাদের দাদাকে কিন্তু পেয়ে গেছি ক্যাম্পের। তো দাদাকে জিজ্ঞেস করবো, দাদার ফার্স্টে নামটা বলো। আমার নাম শফিকুল। তো দাদা কিন্তু সেই শফিকুল যেটা মৌসুমী আইল্যান্ডে ঝিনুকে সবসময় ছিল আর কাকড়াঝোলে সবসময় আছে। তো দাদা কিন্তু আগে ছিল মৌসুমী আইল্যান্ডে, তাই তো দাদা? একদম একদম। তো দাদা এখন রয়েছে কাকড়াঝোড়ে এই ঝিনুক ক্যাম্পে। তো দাদা আমাদের বলে দাও, যারা আসবে তারা এখানে কিভাবে আসবে ফার্স্ট এটা? আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে কল করবে, সব ডিটেলসগুলো পেয়ে যাবে। ঠিক আছে। আর কেউ ধরো এখানে থাকলে মানে মিনিমাম কদিন এখানে থাকলে ভালো করে সব পুরো ঘুরে নিতে পারবে? এখানে 2 দিনের জন্য বেটার, যেটা সাইট সিন যেতগুলো আছে সেটা দেখার জন্য 2 দিনের জন্য বেটার। আচ্ছা, আর ফুডিং লজিং নিয়ে কিরকম রুমগুলো পড়বে? আমাদের হচ্ছে তোমার 1250 থেকে শুরু, 1250 টাকা থেকে শুরু, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট, সুইট ডোম টেন্ট যেটা বলে, ওটা হচ্ছে 1250 টাকা থেকে শুরু। আর 1650 টাকা অবধি আছে। তোমার নন এসি হচ্ছে তোমার 1450 টাকা, এসি হচ্ছে তোমার 1650 টাকা। আর ফ্যামিলি টেন্ট যেটা সুইচ টেন্ট যেটা আছে অ্যাটাচ বাথরুম, ওটা হচ্ছে 1350 টাকা। এটা থাকা খাওয়া নিয়ে? থাকা খাওয়া নিয়ে। আমাদের ওয়েলকাম, লাঞ্চ, ইভিনিং, রাতের ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট। আর যদি বারবিকিউটা করে, বারবিকিউ বা শালপাতা, ওটা আলাদা? বারবিকিউ যেটা করলে ওটা হচ্ছে তোমার 600 টাকা। 600 টাকা পার কেজি? 600 টাকা। আর কেউ যদি ধরো সাইট সিন করতে যাচ্ছে তো অটোতে ঘুরলে কিরকম খরচা পড়বে, আর গাড়িতে ঘুরলে কিরকম খরচা পড়বে? আছে তোমার 1600 টাকা আছে। আর আরেকটা আছে তোমার 3300 গাড়ি হিসাবে? গাড়ি হিসাবে এসি নন এসি দুটোই আছে। তো ঠিক আছে। তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বার বলে দাও, যারা আসবে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে? স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি তোমার 8397029549। ঠিক আছে, এই নাম্বারটা। ঠিক আছে, আসি দাদা তাহলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ। এরপরে এই রিসর্ট ছেড়ে রওনা দিলাম ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে। আর ঘাটশিলা স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেটে সবে আমাদের ট্রেন এসে ঢুকলো হাওড়া স্টেশনে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 10:04। তো এখান থেকে এবার বাড়ি যাওয়ার পালা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।